আসসালামু আলাইকুম এসএসসি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, আর্থিক বিবরণী, 10ম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমার সৃজনশীল একটা আসবে এবং সেখানে থাকবে 20 মার্ক, এবং এটা তোমাকে অবশ্যই দেওয়া লাগবে। তো এই অধ্যায়টা তোমার জন্য শিখা অত্যন্ত জরুরি। তাই তুমি অলসতা না করে আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি তোমার পরবর্তী যে পার্ট টু নিয়ে আলোচনা করব, যে ম্যাথগুলো করাবো, সেগুলোতে তোমার কোনো সমস্যা হবে না, এবং আমি তোমাকে সূক্ষ্মভাবে ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদের এই অধ্যায়টা খুবই সহজ। তুমি যদি এটা নিয়ে তুমি এই অধ্যায়টা শিখো, তাহলে তুমি এই অধ্যায় একদম পারবো, একদম সহজ হয়ে যাবে তোমার জন্য। তো চলো আলোচনা করা যাক আমাদের হিসাব বিজ্ঞানের 10ম অধ্যায়, আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয় সেটা নিয়ে একটু কথা বলবো। তোমার আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়? আমাদের হিসাব বিজ্ঞানের এই আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত নগদ বা ব্যবসায়ের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং নগদ প্রবাহ জানার জন্য। যেমন তুমি শুরু থেকে শেষ পর্যন্ত লেনদেনের একটা ব্যবসার লেনদেন সংগঠিত হয়েছে, সেটা লিপিবদ্ধ করতেছ, তারপর সেটার যাবতীয় যে জাবেদা, খতিয়ান ইত্যাদি হচ্ছে। তো সর্বশেষ এটাকে বলা হয় আউটপুট, অর্থাৎ তুমি সবকিছু করতেছো এবং এটার মাধ্যমে তুমি ফলাফলটা জানতে পারবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এটা হচ্ছে আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয় তার একটা সংজ্ঞা। আচ্ছা, যাই হোক, তারপর তোমার বলা হয়েছে যে আর্থিক বিবরণীর উদ্দেশ্য মূলত দুইটা, অর্থাৎ হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণীর উদ্দেশ্য দুইটা। তোমার ব্যবসার যে বিবরণীর উদ্দেশ্য আর কি, একটা হচ্ছে প্রথমত লাভ ক্ষতি নির্ণয় করা, অর্থাৎ তোমার ব্যবসার লাভ ক্ষতি কি পরিমাণ হচ্ছে সেটা তুমি জানতে পারবা এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে পারবা। এবং দ্বিতীয়ত হচ্ছে মালিকের সম্পদ কতটুকু আছে, দায় কতটুকু আছে, মালিকানা সত্ত্ব, তার যে মালিকানা সত্ত্ব তুমি তো জানোই, সম্পদের উপর মালিকের যে দাবি সেটা কতটুকু রয়েছে তা জানতে পারে। এটা হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট। এটুকু তোমার এমসিকিউতে আসে। এটুকু ধারণা নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করলাম। তো আমাদের মূল মূল ইয়াতে চলে যাব এখন আমরা, যে তোমার আর্থিক বিবরণী মূলত আমরা কেন বিবরণীতে কয়টি অংশ আছে, তারপর যে আর্থিক বিবরণীতে তোমার কি কি নিয়ে আলোচনা করা হয়, তুমি কোন ম্যাথগুলো করবা, সেটা নিয়ে আমরা এখন দেখব। তো দেখো, আর্থিক বিবরণী হচ্ছে মূলত কি? আর্থিক বিবরণী হচ্ছে আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, অর্থাৎ আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস মতে আর্থিক বিবরণীর 5টি অংশ। আর্থিক বিবরণীর 5টি অংশ, কিন্তু শুধু বিবরণী তোমার 4টা। শুধু বিবরণী কয়টা? শুধুমাত্র 4টা। অর্থাৎ তোমাকে ব্যবসার মধ্যে 4টা বিবরণী তৈরি করা লাগবে, এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে তোমার নোট বা টিকা। সর্বশেষ সেটা হচ্ছে নোট বা টিকা। সেখানে তুমি যাবতীয় যে ব্যবসার সাথে সংগঠিত সমন্বয়, এগুলো তুমি নোট করে রাখবা। আচ্ছা, তাহলে বিবরণীগুলো কি কি? 5টি। আইএস আন্তর্জাতিক হিসাব মান 01, IS-1 অনুসারে আর্থিক বিবরণী হচ্ছে 5টি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে বিশদ আয় বিবরণী, তারপর তোমার মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এবং সর্বশেষ নোট বা টিকা। তো বন্ধু, মাত্র এসএসসি তে আসবে 3টা বিবরণী। এই 3টা বিবরণী তোমার এসএসসি পরীক্ষা কি আসবে। এবং তোমার 3টা বিবরণী কি কি আছে? আয় ও ব্যয়, মালিকানা সত্ত্ব, দায় সম্পদ। তো এই 3টা বিবরণী যদি তুমি ভালোভাবে শিখো, তাহলে তুমি অনায়াসে 20 মার্ক পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো বিশদ আয় বিবরণীতে আমরা মূলত শিখব তোমার আয় ব্যয় নিয়ে। আমরা 4th অধ্যায়ে পড়েছি মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, এগুলো পড়ছি না? তো এই 4th অধ্যায়ে যে আয় ব্যয় নিয়ে পড়ছি, সেগুলো মূলত বিশদ আয় বিবরণীতে আসে। তো বিশদ আয় বিবরণীতে আয় ব্যয় যে আসে, আমরা এগুলো কিভাবে শিখবো, এগুলোর জন্য কোন সূত্রগুলো শিখবো, সেটা নিয়ে আলোচনা করব। দেখা যাক। বিশদ আয় বিবরণী হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, এই দুই ধরনের লেনদেন নিয়ে তোমার বিশদ আয় বিবরণী কি হয়? গঠিত হয়। বিশদ আয় বিবরণী মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নিয়ে তোমার লিপিবদ্ধ হয়। আচ্ছা, তাহলে মুনাফা জাতীয় বিশদ আয় বিবরণীতে কি কি আসে একটু দেখি। বিশদ আয় বিবরণীতে আসে মোট মুনাফা বা ক্ষতি, তারপর পরিচালন মুনাফা বা ক্ষতি, নিট মুনাফা বা ক্ষতি। অর্থাৎ এটা হচ্ছে তাদের ধাপ,
বিশদ আয় বিবরণী তিনটা ধাপে হয়। প্রথম ধাপে কি মুনাফা জাতীয় ক্ষতি বা মোট মুনাফা, লাভ বা ক্ষতি, মোট মুনাফা বা ক্ষতি। তারপর হচ্ছে তোমার পরিচালন মুনাফা বা ক্ষতি। মুনাফা মানে বলতে তোমাকে লাভ বোঝায় আর কি, মুনাফা বলতে কি লাভ, মুনাফা হয় লাভও হয়, দুইটি বলতে পারবা। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে কি বা দ্বিতীয় অংশ হচ্ছে পরিচালন মুনাফা বা ক্ষতি, এবং তোমার তৃতীয় ধাপ হচ্ছে নিট মুনাফা বা ক্ষতি। এই তিনটা ধাপ যখন তুমি শেষ করবা, তিনটা অংশ যখন শেষ করবা, তখন সেটা হবে বিশদ আয় বিবরণী। তো আমরা খুবই সহজভাবে শিখবো বিশদ আয় বিবরণীর মোট মুনাফা। প্রথম ধাপ শিখবো আজকের পার্টে। প্রথম ধাপের মধ্যে যে সূত্রগুলো আছে বেসিক, এই সূত্রগুলো আমরা আলোচনা করব, এগুলোই শিখবো। তো তোমরা যদি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো শেষ পর্যন্ত, তাহলে দেখবা তোমাদের জন্য একদমই সহজ ক্লাস, হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী। তো দেখো বিশদ আয় বিবরণীতে প্রথম অংশ অর্থাৎ যে প্রথম ধাপ মোট মুনাফা, সেখানে কি কি সূত্র আসবে মূলত, সেটা যদি তুমি মাথায় ব্রেনটে ধারণ করে রাখতে পারো, তাহলে দেখবা তোমার জন্য বিশদ আয় বিবরণীটা একদম সহজ। প্রথমত আসে নিট বিক্রয় সূত্র। আমরা যেহেতু দ্বিতীয় থেকে নবম অধ্যায় পর্যন্ত করছি, আমাদের নিট বিক্রয় সূত্র এটা নতুন কিছু না, এবং নিট ক্রয় সূত্র এটাও আমাদের জন্য নতুন কিছু না। তো আমরা বা আর্থিক বিবরণী কঠিন কেন মনে করতেছে, কেন? তাহলে তৃতীয় নম্বর সূত্র কি বলতেছে, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচের সূত্র, এটাও একদম সহজ সূত্র। এবং চৌদ্দ নম্বর সূত্র হচ্ছে বিক্রিত পণ্য ব্যয়ের সূত্র। মোট মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে, এটা হচ্ছে সর্বশেষ অর্থাৎ বিশদ আয় বিবরণীর মূল সূত্র, যেটা মাধ্যমে যেটা প্রয়োগ করে অর্থাৎ চারটা সূত্র প্রয়োগ করে তুমি মোট মুনাফার সূত্রটা গঠন করতে পারবে। যেমন আমি তোমাকে এইভাবে সূত্র কেন ভেঙে দিতেছি, এভাবে সূত্রগুলো কেন দেখাচ্ছি, তুমি ছোটবেলা যখন বানান লিখতা, বানান লেখার আগে কি করতা, অবশ্যই তুমি যুক্ত বর্ণ শিখতা, বা তুমি কি শিখতা, আকার ইকার শিখতা, এবং অবশ্যই সেগুলো শিখার আগে স্বরবর্ণ শিখছো, ব্যঞ্জন বর্ণ শিখছো, তাই তো? তো স্বরবর্ণ শিখছো, ব্যঞ্জন বর্ণ শিখছো, এরপরে বানান শিখছো, এরপর তুমি কি করছো, একটা নিজের মতো কি লিখতে পারছো, প্যাসেজ লিখতে পারছো। তো দেখো তুমি যেহেতু একটা ধাপ, একটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে সবকিছু অক্ষর শিখতেছ, তুমি এই চূড়ান্ত পর্যায়ের আগে তুমি কি কি করণীয় সেগুলো দেখতেছ। তো আর্থিক বিবরণীও তোমার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে, তোমার ম্যাথ করার আগে কি কি সূত্র দরকার, তোমার এগুলোর সাথে পরিচিত হওয়া লাগবে। তুমি যদি শুরুতে ম্যাথ করা শুরু করো, তাহলে তুমি কিন্তু জিনিসটা বুঝতে পারবে না, যে তুমি কোন সূত্রগুলো প্রয়োগ করতেছো সেগুলো কিন্তু কি বুঝতে পারবে না। এখন দেখো তোমার এই সূত্রগুলো যদি তুমি গুছিয়ে শিখতে পারো, তাহলে তোমার জন্য আর্থিক বিবরণী সহজ। তো নিট বিক্রয়ের সূত্র, এখন আমরা দেখবো যে নিট বিক্রয়ের সূত্র তোমার মধ্যে কি কি আসে। বিক্রয়ের সূত্র, বিক্রয় প্লাস অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা মাইনাস মুনাফাবিহীন বিক্রয়। এগুলো তোমরা আগেও শিখেছ। এখানে কিছু জিনিস বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে যুক্ত হয়, এমনিতে এগুলো অন্যান্য ম্যাথে যে মুনাফাবিহীন বিক্রয় এগুলো আসে না, কিন্তু বিশদ আয় বিবরণীতে এগুলো আসে। তবে সূত্র মূলত এটাই হলো মেইন সূত্র। তো আমরা পরবর্তী পার্ট 2 এই সূত্রগুলোর সাহায্যে ম্যাথ করব। আগে এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। তারপর হচ্ছে তোমার এই সূত্রগুলো অর্থাৎ বিক্রয় প্লাস অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এগুলো যদি তুমি প্লাস মাইনাস করো, তাহলে তোমার নেট বিক্রয় চলে আসবে। তবে এখানে একটা কথা আছে যে তোমার আর্থিক বিবরণীর ক্ষেত্রে কি থাকে, সমন্বয় থাকে। অর্থাৎ তুমি লেনদেন করছো, বিক্রি করছো, কিন্তু এমন হয়েছে যে তোমার ধারে বিক্রয় হয়েছে, কিন্তু তুমি কি করছো, তোমার হিসাবের খাতায় তুলতে ভুলে গেছো। সেজন্য কি করা হয়, সমন্বয় করা হয়, এটাকে বলে সমন্বয়। সমন্বয়ে কি কি থাকবে এবং তোমার এগুলোর সাথে আরো কি কি কাজ, সেটা নিয়ে তোমার ধারণা রাখতে হবে। বিক্রয়ের সাথে কোনো কি কাজ আছে, অলিখিত বিক্রয় এটার সাথে কি তোমার কোনো কিছু যুক্ত করতে হবে। আর্থিক বিবরণী ঝামেলাটা হচ্ছে মূলত এই জায়গায়, যে তোমার একটা না একটা কি সংযুক্ত করে দেয়। তারপর তোমার দেখো নোট ওয়ানে আমি লিখেছি যে মনে রাখবা নিট বিক্রয় নির্ণয়ের ক্ষেত্রে বিক্রয় পরিবহন আসে না। হ্যাঁ, পয়েন্ট 1, তুমি বিক্রয় পরিবহন এখানে আনতে পারবে না, এই পরিচালন ব্যয় আসে। বিক্রয় পরিবহন আসে কোথায়, পরিচালন ব্যয়।
তারপর নোটে মনে রাখবার কি এগুলো সমন্বয় বিক্রয়ের সাথে কোনো কিছু সংযুক্ত থাকলে, ধরো সমন্বয়ে তোমার বিক্রয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্য সংযুক্ত আছে বা মণিহারি সংযুক্ত, যেইটাই সংযুক্ত থাকুক না কেন, তুমি বিক্রয় থেকে যেটা সংযুক্ত থাকবে সেটাকে মাইনাস করে তোমার বিক্রয়টা বের করা লাগবে, ঠিক আছে। অর্থাৎ আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখাই, ধরো তোমার এই বিক্রয়ের সাথে সমন্বয় বলে দিছে তোমাকে কি মাইনাস করা লাগবে, সংযুক্ত আছে প্রারম্ভিক মজুত পণ্য, তো তোমাকে বিক্রয় মাইনাস প্রারম্ভিক মজুত পণ্য মাইনাস করে টাকাটা বসাতে হবে, তারপর তোমার এই বাকি কাজগুলো করতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে তোমার যে সমন্বয়িক যদি বিক্রয়ের সাথে কোনো কিছু সংযুক্ত থাকে সেটা তো বললামই। তারপর তোমার বিক্রয় ফেরতকে আন্তঃফেরত বলা হয়, এটা তোমাদের মনে রাখতে একটু কষ্ট হয়, তাই আমি এখানে নোট করে দিলাম যে তোমার আন্ত মানে আমার, অর্থাৎ আমার কাছে ফেরত আসছে। একটু চিন্তা করো, আমার কাছে ফেরত আসছে, তো আমার কাছে কোনগুলো ফেরত আসবে? অবশ্যই আমি যেটা বিক্রি করছি আর সেগুলোই আমার কাছে ফেরত আসবে। আর বহি ফেরত অর্থাৎ তুমি বাহিরে ফেরত পাঠাইছো, বহি ফেরত বলতে তুমি কি বাহিরে ফেরত পাঠাইছো, সেগুলো তোমার কাছে কি ফেরত আসছে। অর্থাৎ আন্ত মানে আমার ফেরত, বিক্রয় ফেরত। আর বহি ফেরত মানে বাহিরে ফেরত, অর্থাৎ বাইরে ফেরত কোনগুলো, যেগুলো আমার কাছে ছিল, আমি বাইরে থেকে আনছি বাইরের জিনিস বাইরে ফেরত দিচ্ছি, তাহলে কি ফেরত, বাইরে থেকে কি এনেছি, ক্রয় আনছি, তো ক্রয় ফেরত, এটা তুমি মনে রাখবা। আচ্ছা, এরপর দেখো তোমার নোট 5, তোমরা জানো যে হিসাব বিজ্ঞানের দুই ধরনের বার্তা আছে, একটা হচ্ছে তোমার ক্রয় বার্তা অর্থাৎ কারবারি বার্তা, ক্রয় বার্তা বিক্রয় বার্তা যেটাকে বলি আমরা, আর একটা হচ্ছে কি বার্তা, নগদ বার্তা। ক্রয় বার্তা বিক্রয় বার্তা এটাকে বলা হয় তোমার কারবারি বার্তা, এবং যেটা নগদ বার্তা, এবং নগদ বার্তা বলতে ইয়া বার্তা বলা হয় প্রাপ্ত বার্তা, পৌত বার্তা, যে বার্তাগুলো তুমি কি পাও, যে বার্তাগুলো তুমি পাও বা প্রদান করো। একটু বুঝিয়ে বলি, ধরো তুমি তোমার বন্ধুর কাছ থেকে 5,000 টাকা পাবা, 5,000 টাকা পাবা, কিন্তু সে তোমাকে বলতেছে আমি 4,500 টাকা দিব, আর 500 টাকা দিতে পারবো না, আমার কাছে শুধুমাত্র 4,500 টাকা আছে। তো তুমি বললা আচ্ছা ঠিক আছে থাক, তাহলে ওই 500 টাকা লাগবে না, তুই 4,500 টাকা আমাকে দে। এই যে 500 টাকা তুমি লাগবে না বলছো, মওকুফ করে দিছো, তো তাকে মাফ করে দিছো, এটাকে বলা হয় প্রদত্ত বার্তা, অর্থাৎ তুমি প্রদান করছো তাকে কি বার্তা, বার্তা বলতে কি মাফ করছো তাকে, টাকা প্রদান 500 টাকার টাকা কি করছো, মাফ করছো, তাকে বার্তা প্রদান করছো। কিন্তু যদি তোমার বন্ধু তোমার থেকে যদি 5,000 টাকা পাইতো এবং সেই 500 টাকা তোমাকে মাফ, এটাকে বলা হয় প্রাপ্ত বার্তা। তো আমাদের হিসাব বিজ্ঞানে যে বার্তার মধ্যে কারবারি বার্তাটা শুধুমাত্র কিসে আসে, মোট মুনাফায় আসে, এবং বিক্রয় বার্তা আসে নিট বিক্রয়ের মধ্যে, ক্রয় বার্তা আসে নিট ক্রয়ের মধ্যে। তো দেখো যে নোট 5-এ এগুলো মুখস্থ রাখবা, স্ক্রিনশট মেনে নাও, আর যদি পিডিএফ দরকার হয় কমেন্টে জানাও। তো তোমার যে ক্রয় বার্তা বলা হয় কারবারি বার্তাকে, এবং প্রাপ্ত বার্তা বলা হয় নগদ বার্তাকে। আশা করি বুঝতে পারছো যে প্রাপ্ত বার্তা হচ্ছে তোমার আমরা যেটা পেয়ে থাকি, অর্থাৎ আমাদেরকে যেটা মাপ করা হয়, আমরা তোমার বন্ধুর কাছ থেকে যে তুমি পাবা সেটা হচ্ছে পৌত বার্তা, অর্থাৎ তোমার বন্ধুকে তুমি 500 টাকা মাফ করে দিছো, আর তুমি যেটা মাপ পেয়েছো সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা। আশা করি বুঝতে পারছো। এরপর নোট 6 দেখো, তোমার মুনাফাবিহীন বিক্রয়, পণ্য বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয় হচ্ছে, ধরো তোমার এমন হয় 10 টাকার একটা পণ্য তুমি 10 টাকা বিক্রি করে দিছো, এখানে তোমার 1 টাকা লাভ হয়েছে না, তুমি যে টাকা দিয়ে পণ্যটা কিনেছো ওই টাকা দিয়ে তুমি বিক্রি করে দিছো তোমার কাস্টমারকে, এটাকে বলা হয় মুনাফাবিহীন, অর্থাৎ বিনা লাভে পণ্য বিক্রয়। এখানে যাওয়া হবে তোমার কি, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? অর্থাৎ তোমার লাভ হয় না, এখানে বিক্রয় হয়েছে, ঠিক আছে। আমরা যখন বিক্রি করি তখন কি লিখি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কিন্তু এখানে তোমার বিক্রি হয়েছে ঠিক আছে, কিন্তু কি লাভ হয় না, যার কারণে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব কি ক্রেডিট। অর্থাৎ তোমার বিক্রি হয়েছে, আয় হয়েছে ঠিক আছে, কিন্তু লাভ হয় না। এবং ক্রয় হিসাব ক্রেডিট, কারণ তোমার পণ্য কি হয়ে গেছে, কমে গেছে, যার কারণে ক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এরপর দেখো তোমার এটা হচ্ছে নিট বিক্রয় সূত্র, এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম।
তোমার নিট বিক্রয়ের সূত্রের মধ্যে যেগুলো সংযুক্ত আছে তুমি এগুলো ভালো করে দেখবা এবং এই সূত্রের সাথে যাবতীয় সবকিছু মনে রাখবা। সমন্বয়ে কি আছে না আছে এই নোটগুলো, যে নোটগুলো দিছি তুমি এটা একটু স্ক্রিনশট মেরে নাও, তাহলে তোমার এর জন্য সহজ হবে। আর যদি তোমার পিডিএফ দরকার হয় আমাকে এখানে একটা কমেন্ট করবা, তাহলে আমি তোমাকে পিডিএফ দিয়ে দেব। এরপর তোমার দ্বিতীয় সূত্র নিট ক্রয়ের সূত্র, সেম একইভাবে নিট ক্রয়ের সূত্রটাও সেম। তোমার প্রথমে ক্রয়, যে তোমার ক্রয় আছে কিনা দেখতে হবে, ক্রয় লেখলা, এরপর প্লাস অলিখিত ক্রয় অথবা ধারে ক্রয়, এবং এখান থেকে মাইনাস বই ফেরত। এখান থেকে কি করা লাগবে? মাইনাস বই ফেরত, মাইনাস ক্রয় বার্তা, মাইনাস পণ্য উত্তোলন, মাইনাস পণ্য বিতরণ, মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মাইনাস আগুনে বিনিষ্ট পণ্য। এখন ভাইয়া তোমাকে জানতে হবে সমন্বয়ে কি কি থাকে, আমি যে নোটগুলো দিই সেগুলা। এবং আরেকটা প্রশ্ন তোমাদের মধ্যে থাকে যে পণ্য উত্তোলন কেন মাইনাস হয়, হ্যাঁ, আগুনে বিনিষ্ট পণ্য কেন মাইনাস হয়, মুনাফাবিহীন পণ্য কেন মাইনাস হয়, সেটা তো বললামই যে। আচ্ছা, এখন দেখো তোমার নোট 1, অলিখিত ক্রয় বা ধারে ক্রয় সমন্বয় থাকলে সেটা যোগ করতে হবে। এবং তোমার যদি শুধু ফেরত থাকে তাহলে সেটা হবে কি? ক্রয় ফেরত। এবং সেই টাকাটা কোন দিকে থাকবে? ক্রেডিট দিকে। ক্রয় ডেবিট, ক্রয় কি? ডেবিট, আর ক্রয় ফেরত ক্রেডিট। ক্রয় করছো ব্যয় হয়েছে এবং ক্রয় ফেরত কি? ক্রেডিট হয়েছে। তারপর পণ্য বিক্রয় করার কারণে প্রতিষ্ঠানের পণ্যর পরিমাণ, ক্রয় পরিমাণ কমে যায়। মুনাফাবিহীন পণ্য বিক্রয় করার কারণে প্রতিষ্ঠানের ক্রয় পরিমাণ কমে যায়। কিছুক্ষণ আগে কি বললাম তোমাকে, যে মুনাফাবিহীন পণ্য বিক্রি করছো, একদিক দিয়ে তোমার বিক্রয় অর্থাৎ তোমার লাভ কমে গেছে। মুনাফাবিহীন যেহেতু বিক্রি করছো সেক্ষেত্রে তোমার কি কমে গেছে? আমরা জানি কি হিসাবের মধ্যে, হিসাব সমীকরণের মধ্যে বিক্রয় হচ্ছে একটা আয়। যেহেতু তুমি মুনাফাবিহীন পণ্য বিক্রি করছো তোমার আয় কমে গেছে, এই কারণে বিক্রয় ডেবিট। সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব, হ্যাঁ, মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব আর কি। তো এগুলো যখন তোমার কি কমে যায় তখন হয়ে যায় ডেবিট, আর যখন বেড়ে যায় তখন হয়ে যায় ক্রেডিট। জিনিসটা জানো তো? আদম আদম হচ্ছে কি? বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তো তোমার যখন আয় কমে গেছে, বিক্রি কমে গেছে, তখন কি হয়েছে? বিক্রয় হিসাব ডেবিট। এবং যেহেতু ক্রয় পণ্য কমে গেছে অর্থাৎ তোমার পণ্য হ্রাস হয়ে গেছে, সেক্ষেত্রে ক্রয় হিসাব কি হয়ে গেছে? ক্রেডিট হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো তোমার মুনাফাবিহীন পণ্য বিক্রয়, আমরা এটা বিক্রয় থেকেও মাইনাস করব এবং ক্রয় থেকেও মাইনাস করব। এটা হচ্ছে মূল পয়েন্ট। বিক্রয় থেকে কেন মাইনাস করব? আমার বিক্রয় কমে গেছে। এবং ক্রয় থেকে কেন মাইনাস করব? আমার পণ্য কমে গেছে, ক্রয় কমে গেছে। এখন দেখো তোমার পণ্য উত্তোলন কেন মাইনাস করা হয়? কারণ তুমি প্রতিষ্ঠান থেকে পণ্যটা উত্তোলন করতেছো, প্রতিষ্ঠান থেকে কি করতেছো? পণ্যটা উত্তোলন করতেছো, যার কারণে পণ্য কমে যাচ্ছে। এই জন্য আমরা নিট ক্রয় থেকে পণ্য উত্তোলন এটা মাইনাস করব। তারপর আছে তোমার প্রতিষ্ঠানের প্রচারণা অর্থাৎ বিনামূল্যে পণ্য বিতরণ, যেটাকে বলি পণ্য বিতরণ। এই পণ্য বিতরণ, বিনামূল্য পণ্য বিতরণ, এটা এক ধরনের প্রচার, বিজ্ঞাপন। অন্যদিকে তোমার পণ্য কমে যায়, অর্থাৎ তোমার বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন একটা ব্যয়, তোমার ব্যয় বেড়ে গেছে। অন্যদিকে তোমার কি? ক্রয় হিসাব ক্রেডিট। এবং দেখো তোমার আগুনে বিনিষ্ট পণ্য, আগুনে বিনিষ্ট পণ্য হওয়ার কারণে তোমার এক ধরনের ক্ষতি হয়েছে এবং পণ্য কমে গেছে, যার কারণে মাইনাস আগুনে বিনিষ্ট পণ্য ক্রয় থেকে মাইনাস করা, অথবা আগুনে বিনিষ্ট পণ্য কি? ক্রয় থেকে মাইনাস করা হবে। এটা হচ্ছে তোমার নিট ক্রয় সংক্রান্ত, নিট ক্রয় সূত্র এবং নিট ক্রয় সংক্রান্ত যে নোটগুলো রয়েছে সেগুলো। তো তুমি যদি এই নিট ক্রয় এবং নিট বিক্রয় ভালোভাবে শিখো, নোটগুলো ভালোভাবে দেখো, তাহলে অবশ্যই পরবর্তী যে টপিক ম্যাথ সেগুলো নিয়ে অবশ্যই বুঝতে পারবা। তারপর আমাদের হিসাব বিজ্ঞানের মোট মুনাফার পরবর্তী সূত্র হচ্ছে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। অর্থাৎ তোমার যে একটা পণ্য বাইরে থেকে আমদানি করবা, অন্য একটা দেশ থেকে কি করবা? ক্রয় করতেছো, তখন কি একটা আমদানি খরচ আছে, জাহাজ ভাড়া আছে, তার যে এই যে পণ্যটা এটার সাথে কি আছে? পরিবহন খরচ আছে, তারপরে যে এটার যাবতীয় খরচ আছে, এগুলোকে বলা হয় ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ।
এই ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচগুলো তোমাকে কি করতে হবে, নিট ক্রয়ের সাথে যোগ করতে হবে। নিট ক্রয়ের সাথে যোগ করে তাহলে তোমার মোট মুনাফা বের করতে পারবে। এটা হচ্ছে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচের সূত্র। তুমি যদি ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচে খেয়াল করো, ক্রয় পরিবহন আছে, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, তারপর ডক চার্জ, মজুরি। তারপর তোমার নোটগুলো রয়েছে। ম্যাথ করার সময় কি করবা, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচের যে বকেয়া বা অগ্রিম থাকলে তুমি কি করবা, বকেয়া থাকলে যোগ করবা এবং অগ্রিম থাকলে মাইনাস করবা। তো বিগত বছরের গুলো কি করবা, আগামী বছরের বিগত বছরের গুলো বকেয়া, যেগুলো বকেয়া আছে তোমার সেগুলো প্লাস করতে হবে এবং অগ্রিম দিয়ে ফেলছো সেগুলো মাইনাস করতে হবে। এগুলো তোমার কোথায় থাকবে, সমন্বয়ে থাকবে। তারপর রেওয়া মিলে শুধু পরিবহন থাকলে, রেওয়া মিলে যদি শুধু পরিবহন থাকে সেক্ষেত্রে সেটা হবে আন্তঃপরিবহন। অর্থাৎ তোমার হিসাব বিজ্ঞানের এরকম একটা রেওয়া মিল দেওয়া হয়, একটা শুদ্ধ রেওয়া মিল দেওয়া হয় এবং সেই শুদ্ধ রেওয়া মিলের মধ্যে তোমার কি লেনদেন গুলো থাকবে এবং নিচে একটি কি থাকবে, সমন্বয় থাকবে। এখন দেখো তোমার যে জাহাজ ভাড়া দেখলা, রেওয়া মিল দেখলা, মজুরি দেখলা, ডক চার্জ দেখলা, এগুলো আসলে কি, ডক চার্জটা কি এটা একটু খেয়াল রাখো। ডক চার্জ হচ্ছে তুমি পণ্য আমদানি করার যে জাহাজ দিয়ে এনেছো, সেখানে একটা ধরো তোমার একটা উদাহরণ দিয়ে বলি, যখন তুমি বাস বা ট্রেনে চড়ে কোনো গন্তব্যে পৌঁছাও, তখন তোমার ব্যাগটা কই রাখো, একটা নির্দিষ্ট জায়গায় রাখো, সেটার তো কোনো ভাড়া দেওয়া লাগে না, বুঝলাম। কিন্তু যখন তুমি পণ্য কোনো ক্রয় করে জাহাজ দিয়ে আমদানি করার পরে পণ্যটা একটা নির্দিষ্ট জায়গায় রাখা লাগে, ওটাকে বলা হয় ডক ইয়ার্ড। তো ডক ইয়ার্ডের জন্য একটা চার্জ দেওয়া লাগে, তোমার এতগুলো পণ্য, হ্যাঁ, সেটার জন্য অবশ্যই একটা কি দেওয়া লাগবে, চার্জ দেওয়া লাগবে, ওটাকে বলা হয় ডক চার্জ। এখানে খেয়াল করো, তোমার যে পণ্য খালাসের পরে যেখানে রাখা হয় এটাকে বলে ডক ইয়ার্ড, আর এই ইয়ার্ডের জন্য তোমার যে চার্জ দেওয়া হয় তাকে বলা হয় ডক চার্জ। এটি একটা প্রত্যক্ষ খরচ। এরপর তোমার পরবর্তীতে যে সূত্রটা রয়েছে বিক্রিত পণ্যর ব্যয় সূত্র, অর্থাৎ তোমার নিট বিক্রয়, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, বিক্রিত পণ্য ব্যয় সূত্র, এই চারটা সূত্র হচ্ছে তোমার মূলত সূত্র। তারপর এই চারটা সূত্রকে প্রয়োগ করে তোমার হয় মোট মুনাফার কি যে ফাউন্ডেশন সেটা। তো তোমার বিক্রিত পণ্যের ব্যয় সূত্রের মধ্যে কি কি আছে, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। তো একটা জিনিস খেয়াল করো তুমি, যে তোমার প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে এটা তোমাকে কি নতুন যে আমরা যে ইয়েটা দেখতেছি, আমরা যে কয়েকটা সূত্র শিখলাম, তো এটার মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য এখানে আসছে। তারপর নিট ক্রয়, তুমি নিট ক্রয় কিন্তু এর আগে শিখছো, নিট ক্রয় কিন্তু কিছুক্ষণ আগে আমি তোমার ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ সেটাও দেখালাম। এই মূলত এই সূত্র, দুইটা সূত্র এই বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে প্রয়োগ করতে হয় এবং প্রারম্ভিক মজুত পণ্য মাইনাস সমাপনী মজুত পণ্য এগুলো আনতে হয়। তো এই সূত্রগুলো এখানে বসাতে হবে। ওগুলো আলাদা আলাদা শেখানোর কারণ হচ্ছে তুমি প্রথমে এই সূত্রগুলোর সাথে পরিচিত হয়ে নেওয়া। তুমি যদি সূত্রগুলোর সাথে পরিচিত হয়ে যাও তাহলে তোমার আর কি হবে না, কষ্ট হবে না, বুঝতে কষ্ট হবে না। তারপর সমাপনী মজুত পণ্য, এটা তোমার কোথায় থাকবে, সমন্বয়ে থাকবে এবং এটা যদি তোমার সমন্বয়ে থাকে তাহলে আমরা সেটা নিব না। তো আমি এখানে নোটগুলা দিছি, সেগুলো অবশ্যই অবশ্যই তোমাকে শিখতে হবে। এই নোটগুলো যদি না শিখো তাহলে তোমার ম্যাথ করা আসলে অসম্ভব। তো সমন্বয়ে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কিছু সংযুক্ত থাকলে সেটা মাইনাস করতে হবে, কোনো কিছু যদি সংযুক্ত থাকলে সেটা মাইনাস করতে হবে। এবং সমাপনী মজুত পণ্যর সাথে সমাপনী মজুত সেম একইভাবে, তোমার সমাপনী মজুত পণ্যের সাথে কোনো কিছু সংযুক্ত থাকলে, যেমন মণিহারি হতে পারে, যেটা সংযুক্ত থাকুক তোমার সেটা মাইনাস করতে হবে। তারপর তোমার সমাপনী মজুত পণ্য আরেকটা নাম হচ্ছে তোমার অবিকৃত পণ্যের মূল্য বা অবশিষ্ট পণ্যের মূল্য। এবং সমাপনী মজুত পণ্য সবসময় কোথায় থাকবে, রেওয়া মিলে থাকবে, কখনো সেটা সবসময় কোথায় থাকবে, সরি, সমন্বয় থাকবে। এবং যদি সেটা তোমার রেওয়া মিলে থাকে সেটা তোমার বিশদ আয় বিবরণীতে আনা যাবে না, অর্থাৎ এখানে তুমি আনতে পারবে না, এখানে তুমি কি করতে পারবে না, মাইনাস করতে পারবে না যদি কোথায় থাকে, রেওয়া মিলে থাকে। যদি সমন্বয় থাকে তখনই তুমি এই জায়গায় আনতে পারবে। সমাপনী মজুত পণ্য দুইটি থাকে, ধরো তোমার সমাপনী মজুত পণ্য বলছে দুইটা এবং সেটার মধ্যে যেটির টাকা কম, অর্থাৎ যে টাকাটা কম থাকবে সেটা তুমি গ্রহণ করবা। সমন্বয়ে আগুনে বিনিষ্ট পণ্য থাকলে
সেটা সমাপনী মজুদ পণ্য থেকে মাইনাস করতে হবে। অর্থাৎ আগুনে বিনিষ্ট পণ্য সেটা তুমি একবার কোথা থেকে মাইনাস করবা, নিট ক্রয় থেকে, এবং তুমি সমাপনী মজুদ পণ্য থেকেও সেটা কি করতে হবে, মাইনাস করতে হবে। তো এই সূত্রগুলো হচ্ছে তোমার মেইন সূত্র, এবং তুমি এগুলো থেকে মূলত মোট মুনাফা বের করতে পারবা, এগুলোর মাধ্যমে মোট মুনাফা বের করতে পারবা। তো তুমি এই সূত্রগুলো আগে আলাদা আলাদা করে শিখবা এবং এই সূত্রগুলো আলাদা আলাদা ভাবে ম্যাথ করার চেষ্টা করবা। পরবর্তীতে তোমাকে আমি বিশদ আয় বিবরণী, মোট মুনাফার সূত্র, বিশদ আয় বিবরণী কিসের সূত্র, মোট মুনাফার সূত্র। দেখো মোট মুনাফার সূত্রটা মূলত কি, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ আমি কিভাবে জিনিসটাকে সাজিয়েছি দেখো, তুমি নিট বিক্রয় সূত্র তো শিখলা, তো সেখান থেকে নিট বিক্রয় থেকে তোমার কি কাজ করতে হবে, এই বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করতে হবে। এই বিক্রিত পণ্যের ব্যয়টা যখন মাইনাস করে দিবা তখন তোমার মোট মুনাফা বের হয়ে যাবে। জিনিসটা মজার না? তো তোমার বিক্রিত পণ্যের ব্যয় যখন মাইনাস করবা, তার আগে বিক্রিত পণ্য ব্যয়টা তুমি শিখতেছো। তো বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে কি কি আছে, তাহলে নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, এগুলো তোমাকে আলাদাভাবে যখন শিখবা, তুমি যখন এগুলো আলাদাভাবে শিখবা তখন তোমার আর কঠিন লাগবে না যে তুমি এগুলো একসাথে প্রয়োগ করতেছো, তুমি এগুলো সব একসাথে শিখতেছো, জিনিসটা এমন মনে হবে না। তো আশা করি তুমি এগুলো মনোযোগ দিয়ে শিখবা এবং পরবর্তী পার্ট 2 টা দেখে নিবা, ওখানে ম্যাথ করানো হবে। এবং তোমাকে যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করানো হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ধন্যবাদ তোমাকে ধৈর্য ধরে এতক্ষণ ক্লাসটা করার জন্য।